এই যে ক্ষুদ্র গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছের মূল থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ কলোফাইলামের মাদার টিংচার প্রস্তুত হয়। বাতের ব্যথা, প্রসব বেদনা, গর্ভস্রাব, বাদক বেদনা, সাদাস্রাব ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয়। ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে ঔষধটির একটি সিদ্ধিপ্রদ লক্ষণ এবং কয়েকটি প্রধানতম লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই কলোফাইলামের 9টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচনে এই প্রধানতম লক্ষণের গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 9টি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে কিন্তু খুবই সুবিধা হবে। নাম্বার 1-এ রয়েছে ধাতগত লক্ষণ। আমাদের এই কলোফাইলামের রোগীদের ধাতগত লক্ষণ, রোগীরা হয় শীতকাতর এবং খিটখিটে স্বভাবের। নাম্বার 2-তে রয়েছে ক্রিয়াস্থান, জরায়ু ও গাঁটের উপর ঔষধটির প্রধান ক্রিয়া। তাহলে আমরা জেনে নিলাম যে শরীরের দুটো জায়গায় কিন্তু ঔষধের প্রধান ক্রিয়া। নাম্বার 3-তে রয়েছে উপযোগিতা। উপযোগিতা মানে হচ্ছে এই ঔষধটি কাদের ক্ষেত্রে ব্যবহার করলে অধিক উপকার পাওয়া যাবে। বাত ও মূর্ছাগ্রস্ত স্ত্রীলোক ও বালিকাদের জন্য ঔষধটি উপযোগী। তাহলে আমরা জেনে নিলাম যে সমস্ত রোগীদের বাতের সমস্যা আছে বা যে সমস্ত রোগীরা অল্পতেই মূর্ছা খেয়ে পড়ে যায়, সেই সমস্ত রোগীদের জন্য এবং বালিকাদের জন্য, অল্প বয়সী মেয়েদের জন্য কিন্তু ঔষধটি উপযোগী। নাম্বার 4-এ রয়েছে বাতের ব্যথা, দ্রুত স্থান পরিবর্তনশীল ক্ষুদ্র গাঁটে বাত। এটা কলোফাইলামের একটি মাত্র সিদ্ধিপ্রদ লক্ষণ। আক্রান্ত অংশে আড়ষ্ট ভাব হয়। এই যে আমাদের এই কলোফাইলাম ঔষধটি বাতের বেদনার কিন্তু বেশ ভালো রেজাল্ট দেয়। তবে এই ক্ষেত্রে আমাদের এই সিদ্ধিপ্রদ লক্ষণটা কীরকম, বাতের বেদনাটা কীরকম হতে হবে, সেই বেদনাটা কিন্তু ক্ষুদ্র গাঁটে হতে হবে। সেই ক্ষুদ্র গাঁট কোথায় কোথায় হয়, আমাদের ক্ষুদ্র গাঁট যেখানে আছে, হাতে পায়ের আঙুলে আছে, এই সমস্ত জায়গায় হতে পারে। এবং এই বেদনা কিন্তু দ্রুত স্থান পরিবর্তনশীল করবে, মানে এক জায়গায় থেকে আর এক জায়গায় স্থান পরিবর্তনশীল করবে এবং এটা খুব তাড়াতাড়ি। এবং ওই বাতাক্রান্ত জায়গাটি, সেই জায়গাটি কিন্তু আড়ষ্ট ভাব হবে। এই আমাদের কস্টিকাম রেমেডিসের কিন্তু বাতের বেদনাটা কিন্তু আড়ষ্ট ভাব হয়। যদি এইটুকু যদি সিদ্ধিপ্রদ লক্ষণ থাকে তাহলে অবশ্যই আমরা কিন্তু কলোফাইলাম ঔষধটির কথা ভাবতে পারি। তাছাড়া এই সিদ্ধিপ্রদ লক্ষণ যদি কোনো রোগিনীর ক্ষেত্রে বা কোনো রোগীর ক্ষেত্রে যদি পাওয়া যায়, এই ঠিক হুবহু এই সিদ্ধিপ্রদ লক্ষণ, তাহলে কিন্তু সেটা রোগ যাই হোক না কেন সেই রোগের ক্ষেত্রেও কিন্তু আমরা কলোফাইলাম ঔষধটির কথা ভাবতে পারি। এই একটি মাত্র সিদ্ধিপ্রদ লক্ষণ। তো সিদ্ধিপ্রদ লক্ষণ কিন্তু ভীষণ দামি কিন্তু ঔষধ নির্বাচনের ক্ষেত্রে। এটা আপনি খাতায় লিখেও রাখতে পারেন, তাতে আপনার সুবিধা হবে। নাম্বার 5-এ রয়েছে স্ত্রী রোগ। সাদাস্রাব এত অধিক হয় যে তাতে গর্ভবতী হতে পারে না, বালিকাদের সাদাস্রাব। এছাড়াও কলোফাইলামের কিন্তু আরও কয়েকটি স্ত্রী রোগ রয়েছে, এগুলোতেও কিন্তু কলোফাইলাম যথেষ্ট উপকারী। নাম্বার 6-এ রয়েছে বাদক বেদনা। এটাও স্ত্রী রোগ। পিরিয়ডের সময়ে কোমর থেকে পিউবিস পর্যন্ত বেদনা পরিচালিত হয়, বেদনা থেকে হয়। জরায়ু সংকোচন নিবারণ করতে কলোফাইলাম কিন্তু অদ্বিতীয়। এই যে বেদনার প্রকৃতি, এই বেদনা কিন্তু ছাড়া মানে সবসময় থাকে না, একবার আসে একবার যায়, এরকম করে এটাকে ছাড়া বা থেকে বলা হয়। তো কলোফাইলামের বেদনার প্রকৃতি কিন্তু এটা। নাম্বার 7-এ রয়েছে প্রসব বেদনা। এই যে প্রসব বেদনা, মহিলারা বাচ্চা কাচ্চা হওয়ার সময় যে বেদনায় কষ্ট পায়, এটাকে প্রসব বেদনা বলা হয়। এই প্রসব বেদনায় কেমন লক্ষণ থাকে, জরায়ুর মুখ শক্ত থাকে, বেদনা কিন্তু ছেড়ে হয়, মানে একবার থেমে যায় আর একবার হয়। ওই বেদনা কখনো পিঠ, বুক এবং উরু পর্যন্ত ছড়িয়ে পড়ে। আমি তো আগেই বলেছি এটা কিন্তু দ্রুত স্থান পরিবর্তন করে। রোগিণী কিন্তু সহ্য করতে পারে না, ক্লান্ত হয়ে পড়ে এবং সে রোগিণী কিন্তু কাঁদতে থাকে। যদি এই লক্ষণটি প্রসব বেদনায় থাকে তাহলে কিন্তু কলোফাইলাম আপনি নিঃসন্দেহে ভাবতে পারেন। নাম্বার 8-এ রয়েছে গর্ভস্রাব।
জরায়ুর দুর্বলতার জন্য প্রায় গর্ভস্রাব হয়। অনেক মহিলাদের বাচ্চা কাচ্চা পেটে এসে নষ্ট হয়ে যায়, এটাকে গর্ভস্রাব বলা হয়। এরকম যদি হয়, গর্ভস্রাবের উপক্রম হলে, কোনো মহিলা গর্ভবতী আছে, যদি গর্ভস্রাবের উপক্রম হয় মানে গর্ভস্রাব হওয়ার সম্ভাবনা থাকে, তখন তলপেটে কিন্তু বেদনা হয় এবং খুব অল্প পরিমাণে কিন্তু রক্তস্রাব হয়। এই সময়ে যদি কলোফাইলাম প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সেই গর্ভ কিন্তু রক্ষা পায়। এছাড়াও প্রসবের পর, মহিলাদের বাচ্চা কাচ্চা প্রসবের পর জরায়ু স্বাভাবিক আকার যদি পরিণত না হয় তাহলে কিন্তু এই ঔষধটি প্রয়োগ করলে জরায়ু কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। নাম্বার 9-এ রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। 30 ও 200 শক্তি কিন্তু অধিক কার্যকরী। ডক্টর বাবুরা দেখেছেন যে এই দুটি শক্তি, সেন্টিসিমেল পটেন্সির এই দুটি শক্তি অধিক কার্যকরী এবং ডোজ হবে কিন্তু সূক্ষ্ম মাত্রায়। সেন্টিসিমেল পটেন্সির ডোজ কিন্তু সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করতে হয়। 1-2 ফোঁটা কিন্তু আদৌ কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ নয়। 1-2 ফোঁটা কিন্তু এই ঔষধ ব্যবহার করবেন না। এবার সূক্ষ্ম মাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন এবং সেটাকে কিভাবে ব্যবহার করবেন ও তৈরি করে নেবেন, এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 18 নং ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হানিম্যান, জয় হোমিওপ্যাথ।